শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। ওরা ওকে নিয়ে চলে গেল। ভোরের আলো তখনও ফোটেনি। সাহারে রায়। কারাগারের দেওয়ালগুলো যেন চিৎকার করে কাঁদছিল, কিন্তু কিন্তু আমার গলা থেকে স্বর বের হলো না। আমি কেবল তাকিয়েছিলাম। 25 বছরের একটা জীবন এক ছটকায় শেষ। ওর শেষ অনুরোধ ছিল যেন না কাঁদি, কিন্তু কিন্তু একটা মা কি করে না কেঁদে থাকে? আমার রায়া, আমার শিল্পী মেয়েটা, যে কখনো একটা মাছি মারতেও সাহস পেত না, তারা ওকে বলল ঠান্ডা মাথার খুনি। ছি জেনোবিয়া, তোর এই কালো আইন, তোর কি এই কিসাস? আমার মেয়ের জীবন নিয়ে নিল। আমি তোকে শিখিয়েছিলাম মাথা উঁচু করে বাঁচতে, শিখিয়েছিলাম নিজের নারী সত্তাকে বিসর্জন দিবি না। তবে কি আমার শিক্ষাটাই ভুল ছিল? আজ এত বছর পর যখন ওর চিঠিটা হাতে নিয়ে বসি, মনে পড়ে যায় সেই দিনগুলো, যখন ও জানতো না নিয়তি ওর জন্য কি ভয়ঙ্কর চিত্রনাট্য লিখে রেখেছে। জেনোবিয়া তখনও রায়া মীরকে চিনত না। সে ছিল আলেয়া মীরের ছোট্ট শান্তির নীড়ে থাকা এক সুন্দর স্বপ্নের জগতে ভেসে চলা তরুণী। ইউনিভার্সিটি শেষ করে রায়া তখন সবে নিজের ডিজাইনিং স্টুডিও শুরু করার স্বপ্ন দেখছে। বিকেলবেলা মীর পরিবারের ছাদের বাগানে মা আর মেয়ে বসে আছে। হালকা বাতাস বইছে, আর রায়া তখন তার ছবি আঁকার ব্যস্ততায় মগ্ন। মা, জানো, আমি ভাবছি স্টুডিওটার নাম দেব নীল আকাশ, যেখানে কেবল রং আর স্বপ্ন থাকবে। কিন্তু সাহস হচ্ছে না, এতটা ঝুঁকি নিব কিনা বুঝতে পারছি না। সাহস তো রক্তে থাকা চাই রায়া। তুই আমার মেয়ে, ঝুঁকি নিতে ভয় পাস কেন? জীবনে সবচেয়ে বড় ঝুঁকি হলো জীবনকে একঘেয়ে নিরাপদ গণ্ডির মধ্যে আটকে রাখা। তুই তো শিল্পী, তোর জগৎটা হবে বাঁধন হারা। তাও তো, চারপাশে এত প্রতিযোগিতা, এত কঠিন বাস্তবতা। তুমি যে সব সময় বলো মেয়েদের নিজের সুরক্ষা নিজেকেই খুঁজতে হয়, আমি সেটা নিয়েই ভাবি। যদি কখনো আমি একা বিপদে পড়ি, তখন কি হবে? পুরুষতান্ত্রিক এই সমাজে একটা মেয়ে কতখানি নিরাপদ? খুব জরুরি কথা বললি। শোন, সুরক্ষা মানে শুধু এই 4 দেওয়ালের মধ্যে সিসিটিভির নজরদারিতে থাকা নয়। সুরক্ষা হলো তোর ভেতরের আগুনটা। আমি তোকে সেই ছোটবেলা থেকে কি শিখিয়েছি? কোনো পরিস্থিতিতেই নিজের নারী সত্তা বিসর্জন দিবি না। নালিশ ও ঝগড়াঝাটির মাঝেও মাথা ঠান্ডা রাখবি, কিন্তু প্রয়োজনে গর্জে উঠবি। গর্জে উঠব? কিন্তু কিভাবে? তুই মনে রাখবি, এই জগৎটা দুর্বলকেই আঘাত করে। কথায় আছে, নরম মাটিতে আঁচড় কাটতে মানুষ বেশি অভ্যস্ত। তোর শারীরিক শক্তি হয়তো কম, কিন্তু তোর মনের জোর, তোর বুদ্ধি, তোর শিক্ষা, এগুলোই তো তোর অস্ত্র।
যদি কখনো কেউ তোর সম্মানহানি করতে চায়, তোকে জোর করতে চায় রায়া, তখন সব ভুলে যাবি। তোর কাছে যা কিছু অস্ত্র আছে তাই ব্যবহার করবি। জীবন বা মৃত্যু, যে কোনো মূল্যে নিজের আত্মসম্মান রক্ষা করবি। জীবন চলে গেলেও যেন লোকে বলতে পারে মেয়েটি মাথা নোয়ায়নি। তুই কখনো ভিকটিম হয়ে বেঁচে থাকবি না, তুই লড়বি। লড়বো? হ্যাঁ, লড়বি। তবে হ্যাঁ, এটাও মনে রাখবি, আইনের প্রতি যেন তোর আস্থা না হারায়। আমাদের মতো সাধারণ মানুষের শেষ ভরসা তো একটাই, ন্যায় বিচার। যদি কখনো কোনো অবিচার হয়ও, তুই কাঁদবি না, ভিক্ষা করবি না। তুই জানবি সত্য প্রতিষ্ঠার জন্য অধ্যাবসায় প্রয়োজন। তার জন্য যদি মৃত্যুও আসে তাকেই মেনে নিবি, কিন্তু কাপুরুষের মতো হার মানবি না। আমি বুঝেছি মা, আমি তোমার দেওয়া শিক্ষা কখনো ভুলবো না। আমি লড়বো। সেই দিন আলেয়া মীর জানতেন না তার এই উপদেশগুলোই একদিন তার মেয়েকে আদালতে ঠান্ডা মাথার খুনি হিসেবে প্রমাণ করার জন্য ব্যবহার করা হবে। রায়া তার নিজের জীবন বাঁচানোর জন্য করা এক আকস্মিক আঘাতকে জেনোবিয়ার আইন দেখবে পূর্ব পরিকল্পিত খুন হিসেবে। সময়টা ছিল 1 বছর আগের। রায়া তার স্টুডিওর জন্য একটা কনসালটেশন মিটিংয়ে গিয়েছিল। যে লোকটি তাকে ডেকেছিল সে ছিল জেনোবিয়ার এক ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তি, সাহিল রায়, একজন প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার। ক্ষমতার আড়ালে যার ছিল অন্ধকার এক জীবন। মিটিংয়ের স্থান ছিল সাহিলের ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট, যা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত। প্রথম থেকেই রায়ার খানিকটা সন্দেহ হয়েছিল। পেশাদারিত্বের আড়ালে সাহিলের চোখ ছিল লোভাতুর, তার কথা ছিল ইঙ্গিতপূর্ণ। আলেয়ার দেওয়া উপদেশের কথাগুলো রায়ার কানে বাজছিল। সাহিল রায় তখন আলোচনার মোড় ঘুরিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করল। তখন রায়া বুঝতে পারল সে একটা ফাঁদে পড়েছে। মদ্যপ অবস্থায় সাহিল রায় বলল, এত সুন্দর কাজ তোমার হাতে, নীল আকাশ, কিন্তু আমি তোমার ভেতরের আগুন দেখতে পাচ্ছি। এই আগুনটা আমার খুব দরকার। তোমাকে আমি এমন জীবন দেব যা তুমি কল্পনাও করনি। শুধু আমার কথা শোনো। মিস্টার রায়, আমার কাজ নিয়ে কথা বলুন। আমি আপনার ব্যক্তিগত বিষয়ে আগ্রহী নই। আমার চলে যাওয়ার সময় হয়েছে। চলে যাবে? না রায়া, তুমি এত সহজে যেতে পারবে না। এত সুন্দর একটা মেয়ে, সে কি এত সহজে চলে যেতে পারে? হ্যাঁ, তুমি কি জানো আমার কাছে কি পরিমাণ ক্ষমতা? আমার একটা কথায় তোমার স্টুডিও কালকে বন্ধ হয়ে যাবে। তার চেয়ে বরং বুদ্ধিমানের মতো আমার প্রস্তাব মেনে নাও। এর পরের ঘটনাগুলো ছিল বিদ্যুতের ঝলকের মতোই দ্রুত আর আকস্মিক। সাহিলের হিংস্র আক্রমণ, রায়ার আত্মরক্ষার মরিয়া চেষ্টা। রায়ার হাতে তখন ছিল শুধুমাত্র একটা ছোট ছুরি, যা ওই ডিজাইনিংয়ের কাজের জন্য ব্যবহার করা হতো। আলেয়ার কথাগুলো মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, যা কিছু অস্ত্র আছে তাই ব্যবহার করবি। আত্মরক্ষার তাগিদে রায়া মীর যে কোনো দিন একটা আরশোলাকেও আঘাত করেনি। সেই রাতে সেই ছোট ছুরিটা বসিয়ে দিল সাহিল রায়ের বুকে। একটা তীক্ষ্ণ আঘাতের শব্দ, তারপর গভীর স্তব্ধতা। ছুরিটা বুকের গভীরেই রয়ে গেল। রায়া কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে এলো।
তার হাতে ছিল সাহিলের রক্ত। যদি সেই রাতে রায়া মারা যেত, তার মৃতদেহটা হয়তো পাওয়া যেত কোনো এক অচেনা রাস্তার গলিতে। বলা হতো সে ধর্ষণের শিকার হয়েছে, আর হত্যাকারীরা না, কোনো দিন ধরা পড়তো না। কিন্তু রায়া বেঁচে গেল, আর তার বেঁচে থাকাটাই হয়ে উঠল একটা বিরাট বড় অপরাধ। পরের দিন সকালে জেনোভিয়ার পুলিশ তাকে গ্রেফতার করল। অভিযোগ পূর্ব পরিকল্পিত খুন, কারণ সাহিল রায় ছিল সমাজের স্তম্ভ, আর রায়া মীর ছিল একা, অত্যন্ত সাধারণ পরিবারের অত্যন্ত সাধারণ একটা মেয়ে। যখন রায়াকে আদালতে পেশ করা হলো, আমি তখন ওকে দেখতাম। ওর চোখে এক ফোঁটা জল ছিল না। আমি ওর হাতে চুমো খেতে চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি। আমি মনে মনে বলতাম, কাঁদিস না মা, তোর চোখের জল ওদের দেখাস না, তোর মনের জোরটা বজায় রাখিস। কিন্তু ওরা আমার মেয়েকে বুঝতে চাইল না। ওরা বলল, খুনের অভিযোগের মুখেও নাকি রায়া মীর নিরুত্তাপ, তার মানে সে ঠান্ডা মাথার খুনি। ওরা বলল, ওই রাতে রায়ারই তো মরে যাওয়ার কথা ছিল, সে কেন মরল না? এর মানেই হলো সে আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। এত নরম একটা শিল্পী মনের মেয়ে এত জোর খাটিয়ে খুন করতে পারে না। সে নিশ্চয়ই রাগের মাথায় খুন করেছে। ছি, আমার মেয়ে যে শিল্প আর সুন্দরের পূজারী ছিল, তাকে ওরা এইভাবে দেখল। আমি দেখলাম আমার সব উপদেশ কেমন উল্টো ফল দিল। রায়ার নীরবতা, তার দৃঢ়তা, তার আত্মসম্মান রক্ষার চেষ্টা, সবকিছুই যেন তার বিরুদ্ধে গেল। জেনোভিয়ার বিচারক বললেন, যদি সে আত্মরক্ষার জন্য খুন করত তবে সে কাঁদত, প্রাণ ভিক্ষা করত, সাহায্য চাইত। কিন্তু রায়া মীর নিরুত্তাপ, অতএব সে দোষী। নারীত্বের পুরস্কার হিসেবে মাথা মুড়িয়ে 11 দিনের নির্জনবাস। এই ছিল বিচার। রায়ার সেই নরম তুলতুলে হাত, সেই শিল্পীর আঙুলগুলো ওরা শিকলে বেঁধে দিল। আমি তখন অসহায়, ব্যর্থ। আমার সমস্ত শিক্ষা, আমার সমস্ত ভালোবাসা সব হেরে গেল ক্ষমতার কাছে, মিথ্যার কাছে। ফাঁসির আদেশ যখন হলো, রায়া আমার দিকে তাকিয়ে শুধু একবার হাসল। সেই হাসিটা ছিল, আমি হারিনি মা, আমি লড়েছি। কিন্তু ওদের ক্ষমতা অনেক। তারা আমার মেয়ের বদলে আমাকে ফাঁসি দিতে চাওয়ার অনুরোধেও কান দিল না। আজ যখন ওর শেষ চিঠিটা হাতে নিই, তখন বুঝতে পারি রায়া মীর আসলে সেই রাতে মরেনি, সে বেঁচে আছে। নিয়তির বিধানকে চ্যালেঞ্জ জানিয়ে সে বেঁচে আছে। কিন্তু আমার ভেতরটা, আমি তো ভেঙে গেছি রায়া। আমি তোকে দেওয়া কথা রাখতে পারলাম না। এখন শুধু অপেক্ষায় আছি, কখন সৃষ্টিকর্তার এজলাসে দেখা হবে, যেখানে তুই আর আমি থাকব অভিযোগকারীর আসনে। ভোরের আলো ফোটার অপেক্ষায় আলেয়া মীর। তার হাতে ধরা সেই শেষ চিঠি, যা কেবল একটি মেয়ের বিদায় বার্তা নয়, একজন মায়ের শিক্ষা ও ভালোবাসার শেষ দলিল। চিঠির ভাঁজে লুকিয়ে আছে এক প্রতিবাদ, যা জেনোভিয়ার কঠোর আইনের বিরুদ্ধে শেষবার গর্জে উঠেছিল। সময় থমকে আছে।
বাইরে নিকষ কালো অন্ধকার, যার পরই পূর্ব দিগন্তে ফুটবে সেই আলো, যা রায়া মীরের জীবনের শেষ ভোর হবে। শহরে রায় কারাগারের কবরের মতো নিঃসঙ্গ সেলে বসে রায়া তার জীবনের শেষ কথাগুলো লিখে চলেছে তার মায়ের উদ্দেশ্যে, আলেয়া মীরের উদ্দেশ্যে। আলেয়া, যিনি রায়াকে শিখিয়েছিলেন ন্যায় আর সাহসের রাস্তা। এই চিঠি যা শুধু বিদায় নয়, একজন মেয়ের অভিমান, গর্ব এবং নিয়তির প্রতি আত্মসমর্পণের দলিল। মা, আজ জানতে পারলাম এবার আমার কিসাস সেই নিয়তির বিধান, যার সম্মুখীন হওয়ার সময় হয়েছে। তুমি নিজের মুখে আমায় জানাওনি, আমি জীবনের শেষ পাতায় পৌঁছে গিয়েছি। জেনে খারাপ লাগছে। কেন মা, তোমার কি মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল? আমি জানি তুমি দুঃখে ভেঙে পড়েছ, তুমি হয়তো কান্নার সাগরে ডুবে যাচ্ছ। মা, এটা জেনে ভীষণ লজ্জা করছে আমার। ফাঁসির আদেশ শোনার পর তুমি কেন তোমার আর বাবার হাতে চুমু খেতে দাওনি আমায়? তখন তুমি এতটাই শোকগ্রস্ত ছিলে যে তোমার স্পর্শটুকু আমার কাছে পৌঁছতে পারছিল না। মনে রেখো, আমার জন্য শোকগ্রস্ত হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অপমানের চেয়েও কম কিছু নয়। দুনিয়া আমায় মাত্র 25টা বছর বাঁচতে দিল। আচ্ছা মা, আমারই তো মরে যাওয়া উচিত ছিল, তাই না? সেই অভিশপ্ত রাতে। রায়া ফিরে যায় সেই রাতে, যখন সাহিল রায়ের অ্যাপার্টমেন্ট থেকে রক্তাক্ত অবস্থায় সে বেরিয়ে এসেছিল। সেই রাতে তার সঙ্গে কি ঘটেছিল তারই একটা নির্মম চিত্র রায়া তুলে ধরে তার চিঠিতে। আমার মৃতদেহটা তো সেই রাতেই ছুঁড়ে ফেলার কথা ছিল শহরের কোনো অজ্ঞাত কোণে। কয়েকদিন পর মর্গে যা শনাক্ত করার কথা ছিল তোমার, তার আগে এটাও জানতে পারতে যে হত্যার আগে আমাকে ধর্ষণও করা হয়েছিল। হত্যাকারীরা অবশ্যই ধরা পড়তো না, কারণ আমাদের না আছে অর্থ, না ক্ষমতা, না রাজনৈতিক প্রভাব। তারপর তুমি বাকি জীবনটা সীমাহীন শোক আর অসহ্য লজ্জায় কাটিয়ে দিতে। আর এই অসহ্য যন্ত্রণা নিয়েই হয়তো কয়েক বছর পর তোমারও মৃত্যু হতো। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না মা? এটাই ছিল সমাজের বিধান। কিন্তু সেই রাতের আকস্মিক আঘাত সব কিছু ওলটপালট করে দিল। সেই আঘাত রায়ার নিয়তিকে বদলে দিল। সে আজ কোনো গলির অজ্ঞাত শিকার নয়, সে জেনোবিয়ার আইনের কাঠগড়ায় দাঁড়ানো এক প্রতিবাদী চরিত্র। শহরের কোনো গলিতে নয়, আমার শরীরটা প্রথম ছুঁড়ে ফেলা হলো এভিন জেলের নিঃসঙ্গ কুঠুরিতে, আর সেখান থেকে কবরের মতো এই সাহারে রায় কারাগারের সেলে। কিন্তু এ নিয়ে অনুযোগ করো না মা। অনুযোগ করব না? তুই বলছিস অনুযোগ করব না? আমার বুক ফেটে যাচ্ছে রায়া। তোর মতো একটা নির্দোষ মেয়ে নিজের সম্মান বাঁচাতে গিয়ে আজ খুনি। এই যন্ত্রণা কেন বুঝিস না? কেন বুঝিস না? কেন? এটাই নিয়তির বিধান মা। আর তুমি তো জানো যে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না। তুমিই তো শিখিয়েছ, অভিজ্ঞতা লাভ ও শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম। তুমি বলেছিলে
প্রত্যেক জন্মে আমাদের কাঁধে এক বিশেষ দায়িত্ব দেওয়া থাকে। মাঝে মাঝে লড়াই করতে হয়। সে শিক্ষা তো তোমার থেকেই পেয়েছি। সেই গল্পটা মনে পড়ছে। চাবুকের ঝাপটা সহ্য করতে করতে একবার প্রতিবাদ জানানোর ফলে আরো নির্মমতার শিকার হয়েছিল এক ব্যক্তি। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। কিন্তু প্রতিবাদ তো সে করেছিল। আমিও শিখেছি, সত্যকে প্রতিষ্ঠা করতে হলে অধ্যাবসায় প্রয়োজন। তার জন্য যদি মৃত্যু আসে, তাকেই মেনে নিতে হয়। আমি তো কাঁদিনি, ভিক্ষাও করিনি। আমি কাঁদিনি কারণ আমার আইনের প্রতি অটুট আস্থা ছিল। রায়ার সেই অটুট আস্থা, সেই আত্মমর্যাদাই তার বিরুদ্ধে গেল। আদালতের কাছে তার এই অবিচলতা ছিল ঠান্ডা মাথার খুনির লক্ষণ। কিন্তু বিচারে বলা হলো খুনের অভিযোগের মুখেও নাকি আমি নিরুত্তাপ। ওরা বলল আমার মধ্যে অনুতাপ নেই। আচ্ছা মা, আমি তো কোনোদিন একটা মশাও মারিনি। আরশোলাদের চটি পেটা না করে সুর ধরে জানলার বাইরে ফেলে দিয়েছি। সেই আমি নাকি মাথা খাটিয়ে মানুষ খুন করেছি? উল্টো ছোটবেলার ওই কথাগুলো শুনে বিচারপতি বললেন আমি নাকি মনে মনে পুরুষালী। তিনি একবারও চেয়ে দেখলেন না। ঘটনার সময় আমার হাতের লম্বা নখের ওপর কি সুন্দর নেল পলিশের জেল্লা ছিল। হাতের তালু কত নরম তুলতুলে ছিল। সেই বিচারকের হাত থেকে সুবিচার পাওয়ার আশা অতি বড় আশাবাদীও করতে পারে কি? তাই তো নারীত্বের পুরস্কার হিসাবে মাথা মুড়িয়ে 11 দিনের নির্জনবাসের হুকুম দেওয়া হলো। দেখেছ মা, তোমার ছোট্ট রায়া এই কদিনেই কতটা বড় হয়ে গিয়েছে। ওরা তোর নরম হাতে শিকল পড়ালো রায়া। তোর নখের জেল্লা, তোর নরম তুলতুলে আঙুল ওরা তোকে দেখলো না। ওরা দেখলো শুধু ওদের ক্ষমতা। আমি তোকে বলেছিলাম লড়তে, কিন্তু জেনোভিয়ার বিচার ব্যবস্থার বিরুদ্ধে তো লড়তে বলিনি। আমার সব শিক্ষা ব্যর্থ হলো। মা, তুমি দুঃখ পেও না। এই পৃথিবী আমাদের ভালোবাসেনি, চাইনি আমি সুখী হই। এবার মৃত্যুর আলিঙ্গনে তার পরিসমাপ্তি ঘটতে চলেছে। এটাই নিয়তি। রায়ার চিঠি তখনও শেষ হয়নি। সে চিঠি পড়া চলছে, কিন্তু আলেয়া মীরের হাতে সেই কাগজটা ধরে রাখা অসম্ভব হয়ে উঠছে। তার চোখ বন্ধ। চোখের সামনে ভেসে উঠছে আদালতের সেই শীতল কক্ষ, যেখানে ন্যায় বিচারকে বুটের তলায় পিষে মারা হয়েছিল। আলেয়া সেখানে উপবিষ্ট, নীরবে দেখছে তার মেয়ের ওপর হওয়া অবিচার। আমি চেয়েছিলাম রায়া মাথা উঁচু করে বাঁচুক, কিন্তু ওরা ওর শিরদাঁড়াটাই ভেঙে দিতে চাইল। যখন ওকে কাঠগড়ায় দেখলাম, তখন মনে হলো ও যেন এক গ্রিক ট্র্যাজেডির নায়িকা, যেখানে তার আত্মমর্যাদাই তার অভিশাপ হয়ে ফিরে এসেছে। বিচারক, আইনজীবী এবং অভিযুক্ত তিনজনেই উপস্থিত। রায়া পরিশ্রান্ত, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, কেবল এক গভীর অভিমান। জেনোভিয়ার প্রধান পাবলিক প্রসিকিউটর তখন রায়াকে জেরা করছে। আপনি তাহলে অভিযুক্ত রায়া মীর। আপনার স্বীকারোক্তি অনুযায়ী আপনি নিহত সাহিল রায়ের বুকে একটি ধারালো অস্ত্র ঢুকিয়ে দিয়েছেন, যার ফলস্বরূপ তার মৃত্যু হয়েছে, তাই তো? আমি আত্মরক্ষার চেষ্টা করেছি। আত্মরক্ষা? রাতের অন্ধকারে একজন ক্ষমতাশালী ব্যক্তির বাড়িতে আপনি একজন একা মহিলা। আপনাকে কি তিনি সরাসরি আক্রমণ করেছিলেন,
আপনার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে? আপনি যখন তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসেন তখন আপনার পোশাক কি ছেঁড়া ছিল? ছিল না তো? আপনি বরং নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর বেরিয়েছেন, তাই তো? তিনি আমার সম্মানহানি করতে চেয়েছিলেন। শারীরিক আক্রমণ নয়, মানসিক আক্রমণ প্রথমে শুরু হয়। আমি স্পষ্ট বলেছিলাম আমি চলে যাব, কিন্তু কিন্তু উনি দরজা বন্ধ করে দেন। বন্ধ করে দেন? আপনি কি জানেন মিস্টার রায় একজন প্রবীণ এবং অসুস্থ মানুষ ছিলেন? আপনার মতো তরুণী যার এত শক্তি, আপনি যদি সত্যিই কেবল চলে যেতে চাইতেন তবে আপনি তার আঘাতকে প্রতিহত না করে কেন সেই ধারালো বস্তুটা ব্যবহার করলেন? আমি তো বারবার বলছি, আমার কথা তো শোনাই হচ্ছে না। সেদিন সেদিন সাহিল রায় আমাকে হঠাৎ বলে উঠলেন, আমি তোমাকে বারবার বলছি আমার কথা শোনো। এই ক্ষমতা আমি তোমার জন্য ব্যবহার করতে চাই না। তুমি যদি চিৎকার করো কেউ শুনবে না, তার চেয়ে চুপ করে। কিন্তু না, আমি চুপ করে থাকতে পারিনি। নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য আমার কাছে যা অস্ত্র ছিল আমি তাই ব্যবহার করেছি। আত্মসম্মান রক্ষা? দেখুন দেখুন মাননীয় বিচারক, আপনার মনে কি সামান্যতম অনুতাপ বা ভয় রয়েছে রায়া মীর? একজন মানুষ আপনার হাতে নিহত হয়েছেন। একজন সাধারণ মহিলা এমন পরিস্থিতিতে হাউমাউ করে কাঁদতো, সাহায্য চাইতো, প্রাণ ভিক্ষা চাইতো, আইনজীবীর কাছে নিদেন পক্ষে অনুনয় করত। কিন্তু আপনি আপনি সম্পূর্ণ শান্ত, নিরুত্তাপ। কিন্তু কেন? আমি কাঁদছি না কারণ আমি সত্যি কথা বলছি। আমি ভিক্ষা করছি না কারণ আমি কোনো অপরাধ করিনি। আমি আমি আত্মরক্ষার জন্য লড়েছি। আর আমার মা আমাকে শিখিয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে হলে অধ্যাবসায় প্রয়োজন। তার জন্য যদি মৃত্যুও আসে তাকেই মেনে নিতে হয়। আমি নিজেকে ভিকটিম হিসেবে দেখতে অস্বীকার করি। আপনি আদালতকে নীতি নৈতিকতার বক্তৃতা দেবেন না। প্রসিকিউটর, আপনি চালিয়ে যান। ধন্যবাদ মিলর্ড। আচ্ছা, তার মানে আপনি দাবি করছেন এটা আত্মরক্ষা। কিন্তু মিস্টার রায়ের বসার ঘরে আপনার ব্যাগের মধ্যে আমরা একটা ছুরি খুঁজে পেয়েছি, যেটা আপনার পেশাগত সরঞ্জাম তো বোধহয় নয়। আপনার সাক্ষ্য অনুযায়ী আপনি এই বস্তুটা দিয়েই আঘাত করেছেন। আপনি কি আগে থেকেই সেই ছুরিটা নিয়ে গিয়েছিলেন? অর্থাৎ আপনার এই খুন করাটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বলতে চাইছেন? না, ছিল না। যেহেতু আমি রাতে বিভিন্ন কাজকর্মের জন্য এদিক সেদিক যাই, আর যেহেতু সমাজে একজন মেয়ে হিসেবে নিজের পেশাগত কাজটাকে অগ্রাধিকার দিই, তাই আমি নিজের আত্মরক্ষার জন্য ছুরিটা আমার কাছেই রাখি। আমি আমি কোনো পরিকল্পনা করে রাখিনি। পরিকল্পনা করে রাখেননি, তাই তো? এটা একটা হাস্যকর অজুহাত। মাননীয় আদালত, অভিযুক্ত রায়া মীর একজন শিক্ষিত ঠান্ডা মাথার মানুষ। তার এই নীরবতা, তার এই অবিচলতা প্রমাণ করে এটা কোনো আত্মরক্ষামূলক আঘাত ছিল না, বরং এটা ছিল পূর্ব পরিকল্পিত প্রতিশোধমূলক হত্যা। তার এই নারীবাদী আচরণ তাকে পুরুষের মতো সাহসী আর খুনি করে তুলেছে। আদালতে তখন চরম নীরবতা। এই কথাটা আলেয়াকে যেন হাজার টুকরো করে দিল। নারীত্বের প্রতি শ্রদ্ধা নয়, রায়ার সাহসটাই তার অপরাধ হয়ে দাঁড়ালো। ওরা বলল ও নাকি মনে মনে পুরুষালী। ওদের চোখ একবারও দেখল না আমার মেয়েটা কতটা সংবেদনশীল। সেই দিন রায়ার হাতের আঙুলগুলো আমার মনে পড়ে। কত যত্নে ও নেল পালিশ লাগাতো, কত নরম ছিল ওর হাতের তালু। এই সমস্ত প্রমাণ ওরা দেখল না। ওরা দেখল শুধু রায়ার অনমনীয়তা। অভিযুক্ত রায়া মীরের সমস্ত সাক্ষ্য বিবেচনা করে এবং তার নির্লিপ্ত আচরণ পর্যবেক্ষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত যে এই খুনটি ছিল পূর্ব পরিকল্পিত। একজন সাধারণ আত্মরক্ষণকারী নারী
এইরকম শান্ত থাকতে পারে না। তার অপরাধ জেনোবিয়ার সমাজের প্রতি এক চরম বার্তা। অতএব কিসাসের বিধান অনুযায়ী না না না, রায় কিছুতেই ঘোষণা হল, না। মৃত্যুদণ্ড। আলেয়া মীর সেদিনও তার মেয়েকে কাঁদতে দেখেননি। রায়া কেবল একবার তার মায়ের দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল শুধু একটাই প্রশ্ন, মা, আমার সব শিক্ষা কি ভুল ছিল? এই রায়ের পর রায়াকে 1 মাসের জন্য নির্জন কারাবাসে পাঠানো হলো। দেখেছো মা, তোমার ছোট্ট রায়া এই কদিনেই কতটা বড় হয়ে গিয়েছে। নারীত্বের পুরস্কার হিসাবে মাথা মুড়িয়ে 11 দিনের নির্জন বাস। আমার চোখের জল ওরা দেখতে পেল না। আমি ভিক্ষা চাইনি, আমি লড়েছি। জেলখানার নির্জন প্রকোষ্ঠে সেই লড়াই শেষ হলো না, বরং সেখানেই রায়া বুঝতে পারল এই পৃথিবী তাকে ভালোবাসে না। তাই সে এখন চাইছে মৃত্যুর আলিঙ্গন। কিন্তু তার শেষ প্রতিবাদটুকু লেখা রয়েছে তার মায়ের কাছে লেখা এই চিঠিতে। রায়ার জীবনাবসান হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শহরে রায় কারাগারের নিঃসঙ্গতা এখন আরো গভীর। বাইরের পৃথিবীতে আলেয়া মীর নিজের অসহায়ত্বকে বুকের পাঁজরে চেপে রেখে অপেক্ষা করছেন সেই চূড়ান্ত মুহূর্তের জন্য। তার হাতে রায়ার লেখা শেষ চিঠি, যা এখন শুধুই এক বিদায় নয়, এক চূড়ান্ত উইল, এক অপ্রতিরোধ্য প্রতিবাদ। এবার আমার অন্তিম ইচ্ছাটা বলি শোনো মা, কেঁদো না। এখন শোকের সময় নয়। আমি চাই না আমার মৃত্যুর জন্য তুমি জীবন ভোর এই বেদনা বয়ে বেড়াও। তুমি তো জানো আমি কত ভালোবাসতাম জীবনকে। আমি চেয়েছিলাম আমার তুলিতে নতুন রং লাগুক, আমার ডিজাইনে স্বপ্ন ফুটুক। কিন্তু এই পৃথিবী আমাদের ভালোবাসেনি মা, চাইনি আমি সুখী হই। ওরা আমার ফাঁসি দেওয়ার পর যখন আমার শরীরটা তোমাদের হাতে তুলে দেবে, তখন তুমি একটা অনুরোধ রক্ষা করবে। ঠিক এইখানেই রায়া তার জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছা প্রকাশ করে, যা তার শরীরকে অমর করে রাখবে, কিন্তু তার নামকে রাখবে বিস্মৃতির আড়ালে। আমার চোখ, কিডনি, হৃদযন্ত্র, হাড় আর যা যা কিছু দরকার যেন আরো কারো জীবন রক্ষা করতে কাজে লাগানো হয়। আমি চাই আমার দেহাংশগুলো অন্য কোনো মানুষ, যারা হয়তো জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তারা যেন আমার দেহের অংশ নিয়ে নতুন করে বাঁচতে পারে। দেহাংশ দান? মৃত্যুর পরও তুই বাঁচিয়ে রাখতে চাস অন্য কাউকে? আমার এইটুকু মেয়ে এত যন্ত্রণার মধ্যেও কি করে এমন কথা ভাবে? আমি আমি তোকে আর কি শেখাবো রায়া? তুই তো নিজেই এক মহৎ শিক্ষা। তবে মা, যিনি এসব পাবেন কখনোই যেন আমার নাম না জানেন। আমি চাই না এর জন্য আমার সমাধিতে কেউ ফুলের তোড়া রেখে আসুক, এমনকি তুমিও নয়। আমি চাই না আমার কবরের সামনে বসে কালো পোশাক পরে কান্নায় ভেঙে পড়ো তুমি। কেন জানো? কারণ এই পৃথিবী আমায় ভালোবাসেনি, আমার প্রতি অবিচার করেছে। তাই আমি চাই না আমার স্মৃতিতেও সেই পৃথিবীর কোনো ছাপ থাকুক। আমি চাই আমার স্মৃতি হোক মুক্ত, হাওয়ার মতো। বরং আমার দুঃখের দিনগুলো সব হাওয়ায় ভাসিয়ে দিও। রায়া জানে এই পৃথিবীতে সে হেরে গেছে। জেনোবিয়ার কঠোর আইনের কাছে তার আত্মরক্ষা ছিল অর্থহীন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ন্যায় বিচারের শেষ এজলাসটা এই পৃথিবীতে হবে না। এবার মৃত্যুর আলিঙ্গনে তার পরিসমাপ্তি ঘটতে চলেছে। তবে সৃষ্টিকর্তার এজলাসে
সুবিচার আমি পাবই। সেখানে দাঁড়িয়ে আমি অভিযোগের আঙুল তুলব। আমি অভিযোগের আঙুল তুলব সেই সমস্ত পুলিশ অফিসারদের দিকে, বিচারকদের দিকে, আইনজীবীদের দিকে, আর তাদের দিকে যারা আমার অধিকার বুটের নিচে পিষে দিয়েছে। বিচারের নামে মিথ্যা, অজ্ঞানতার কুয়াশায় সত্যকে আড়াল করেছে। আমার রায়া, তোর সেই আগুন যা তুই সেই রাতে সাহেলের থেকে ছুড়ে দিয়েছিলি, সেই আগুন তুই আজ গোটা বিচার ব্যবস্থার দিকে ছুঁড়ে দিচ্ছিস। তোর এই প্রতিবাদেই আমি আবার বাঁচার রসদ পাবো। তুই তুই কখনো হারিসনি, কখনো না। একবারও বোঝার চেষ্টা করেনি। চোখের সামনে যা দেখা যায় সেটাই সর্বদা সত্যি নয়। তারা শুধুমাত্র ক্ষমতার প্রাচুর্যের কথা শুনেছে, আমার আর্তনাদ শুনতে পায়নি। তারা ভুলে গিয়েছিল আমার হাতের নেল পালিশের জেল্লা ছিল, আমি খুনি হতে পারি না। তারা ভুলে গিয়েছিল আমি একজন নারী, যার আত্মসম্মান রক্ষার অধিকার আছে। আমার সেই নরম মন আজ মুক্তি পেল। মনে রেখো, সেই দুনিয়ায় তুমি আর আমি থাকবো অভিযোগকারীর আসনে, আর ওরা দাঁড়াবে আসামির কাঠগড়ায়। দেখি না সৃষ্টিকর্তা কি চান। এই ছিল রায়া মীরের চিঠির শেষ লাইনগুলো। অন্ধকার ভেদ করে যেন ভোরের মৃদু আলো ঢুকছে সেলের ভিতর, আর আলেয়া মীরের হাতে তখন রায়ার শেষ আকুলতা, এক মা আর মেয়ের চিরন্তন বন্ধন। তবে একটাই আরজি মা, মৃত্যুর হাত ধরে দীর্ঘ যাত্রা শুরুর প্রাক মুহূর্ত পর্যন্ত আমি তোমায় জড়িয়ে থাকতে চাই। তোমার ভালোবাসার উত্তাপ নিয়ে যেতে চাই সেই নতুন জগতে। তোমার কাছে আমার শেষ অনুরোধ, মৃত্যুর পর তুমি আমার জন্য লড়ো, কিন্তু তোমার সমস্ত শোকের অশ্রু যেন গোপন থাকে। আমি চাই না আমার বিদায়ে তুমি দুর্বল হও। তোমায় যে খুব খুব ভালোবাসি। তোমার রায়া। চিঠি শেষ। বাইরে কড়া প্রহরীদের ভারী বুটের শব্দ, দরজা খোলার কর্কশ আওয়াজ। রায়া তার জীবন, তার দেহ, তার সব কিছু দান করে দিল। কেবল তার আত্মাকে নিয়ে সে পাড়ি দিল সেই এজলাসে, যেখানে ক্ষমতার কোনো প্রাচীর নেই। আলেয়া মীর স্তব্ধ, তার চোখ শুকনো, কিন্তু বুকের ভেতর একটা ঝড় উঠেছে আজ। তিনি তার মেয়ে রায়ার জন্য এখন শোক করবেন না, তিনি লড়বেন। রায়ার সেই অন্তিম ইচ্ছেরা সম্মান পাবে তার হাত ধরে। ওরা তোকে নিয়ে গেল রায়া, কিন্তু তুই জানিস তোর শেষ ইচ্ছা আমি পূরণ করবই। তোর শরীরটা অন্য কাউকে জীবন দেবে, আর তোর আত্মা নিয়ে আসবে সেই সুবিচার যা জেনোবিয়া তোকে দিতে পারেনি। না রায়া, আমি কাঁদব না, আমি লড়ব। তোর শেষ লড়াই আমি শেষ করব। আলেয়া মীরের হাতে তখন সেই কাগজের শীতল স্পর্শ। বাইরে শহরে রায় কারাগারের দেওয়াল ভেদ করে আসছে প্রহরীদের শেষ প্রস্তুতির আওয়াজ। ভোরের আলো ফুটতে তখনও সামান্য দেরি, কিন্তু রায়ার জীবনের সূর্য অস্তাচলে। আলেয়া জানেন এখন আর কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। এই মুহূর্তে তার চোখের সামনে কেবল দুটি দৃশ্য, রায়ার চিঠি এবং ফাঁসির মঞ্চ। চারটি দেয়ালের মাঝে আমার মেয়েকে ওরা নিয়ে গেল। বুটের শব্দ, প্রতিটা শব্দ যেন আমার হৃৎপিণ্ডকে ছিঁড়ে যাচ্ছিল। আমি শুনতে পেলাম যেন ও আমার নাম ধরে ডাকছে, মা। আমার চিৎকারটা গলাতেই আটকে গেল। আমি কাঁদতে পারলাম না। রায়া, তুই যে বারণ করেছিস, তুই যে আমার কাছে শেষ আলিঙ্গন চেয়েছিস, তোর সেই আর্জি আমি কি করে পূর্ণ করব? কি করে?
কারাগারের করিডোরে ভারী দরজা খোলার আওয়াজ, অনেকগুলো মানুষের বুটের পায়ের শব্দ ধীরে ধীরে তীব্র হচ্ছে, তারপর ক্রমশ শান্ত হয়ে দূরে সরে যাচ্ছে মৃত্যুদণ্ডের মঞ্চের দিকে। ভোরের এই মুহূর্তটি অত্যন্ত নির্জন। জেনোবিয়ার আইন তার শেষ খেলা খেলছে। রায়া মীর, যে জীবনকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু সেই জীবনেরই মূল্য দিতে চলেছে মৃত্যুদণ্ডের মাধ্যমে। কিন্তু রায়ার সেই শেষ কথাগুলো আলেয়ার কানে প্রতিধ্বনিত হচ্ছে। তবে একটাই আরজি মা, মৃত্যুর হাত ধরে দীর্ঘ যাত্রা শুরুর প্রাক মুহূর্ত পর্যন্ত আমি তোমায় জড়িয়ে থাকতে চাই, তোমায় যে খুব খুব ভালোবাসি। আমি তোকে জড়িয়ে ধরেছি রায়া। দেখ, তোর শেষ যাত্রার প্রতিটা ধাপে আমি তোর সঙ্গে আছি। আমার হাত তোর কপালে, আমার চোখ তোর চোখে। তুই তুই একা যাসনি মা, তোর মা তোর সাথে আছে। তুই লড়েছিস, আর তোর মা তোকে ভালোবাসে। এই ভালোবাসা কোনো আইন, কোনো বিচার, কোনো মৃত্যুদণ্ড কেড়ে নিতে পারবে না। জেনোবিয়ার সর্বোচ্চ আদালত রায়াকে ঠান্ডা মাথার খুনি বলেছিল, কিন্তু সে তার শেষ ইচ্ছায় দেখিয়ে দিয়ে গেল তার হৃদয় ছিল দয়ার প্রতিমূর্তি। দেহাংশ দান করার সেই আর্জি ছিল তার অন্তিম মানবিক প্রতিবাদ। তুই বলেছিলি, মা, সৃষ্টিকর্তার এজলাসে আমরা থাকবো অভিযোগকারীর আসনে, আর ওরা দাঁড়াবে আসামির কাঠগড়ায়। হ্যাঁ রায়া, আমরা দাঁড়াবো। তোর এই চিঠি, তোর এই বলিদান, এইটাই হবে আমাদের প্রমাণ। আমি আমি তোর জন্য কাঁদবো না, কিন্তু জেনোবিয়াকে আমি ভুলতে দেব না তারা কি করেছে। আমি তোর জন্য লড়ব, যাতে যাতে তোর মতো আর কোনো মেয়ের আত্মসম্মান রক্ষার চেষ্টা মৃত্যুদণ্ড নিয়ে না আসে। একটা তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ, তারপর নীরবতা। রায়ার সেই দীর্ঘ যাত্রা শুরু হলো। আলো তখনও ফোটেনি, কিন্তু একটা জীবনের পরিসমাপ্তি ঘটল। রায়া মীর, যে চেয়েছিল রং তুলি দিয়ে তার জগৎ সাজাতে, সে আজ নিয়তির বিধান মেনে নীরব। চলে গেলি, শেষ হয়ে গেল সব। না, তোর দেহটা হয়তো শান্ত হলো, কিন্তু তোর আত্মা মুক্তি পেল রায়া। তুই চেয়েছিলি তোর দুঃখের দিনগুলো হাওয়ায় ভাসিয়ে দিতে, আমি ভাসিয়ে দেব। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার শোকের রং কালো হবে না। তোর জন্য আমি হাসব, কারণ তুই বলেছিলি মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না। তোর চোখ, তোর হৃদযন্ত্র, অন্য কারো দেহে তুই নতুন করে বাঁচবি। তুই তুই হারাসনি মা, তুই হারাসনি। আলেয়া মীর হাতের চিঠিটা বুকের কাছে শক্ত করে ধরে। কিছুক্ষণ নীরবতা। বাইরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। ভোরের আলো ফুটল, কিন্তু জেনোবিয়ার আকাশে আজ এক নিভে যাওয়া তারার শোক। রায়া মীর, তার জীবনের পরিসমাপ্তি ঘটল, কিন্তু তার মায়ের হাতে থাকা সেই শেষ চিঠি জেনোবিয়ার আইনের কাছে এক নীরব চিরন্তন প্রশ্নচিহ্ন রেখে গেল। রায়ার শেষ চিঠি গল্পটা এখানেই শেষ। একদম তাই, আপনারা এটাকে একটা গল্প হিসেবে অডিও স্টোরি আকারে শুনলেন। এটা কাল্পনিক জেনোবিয়া দেশের ঘটনা হলেও এর মূল প্রেক্ষাপট একটি মর্মান্তক সত্যি ঘটনা দ্বারা অনুপ্রাণিত। ইরানে 22 অক্টোবর 2014 সালে
২৬ বছর বয়সী রেহানে জাব্বারিকে ধর্ষণ এড়াতে আত্মরক্ষার অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। গোটা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও তার প্রাণ ভিক্ষার আর্জি উপেক্ষা করে ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড কার্যকর করে। মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে লেখা তার হৃদয় বিদারক চিঠিটি ছিল তার এক চূড়ান্ত প্রতিবাদ। আর সেই চিঠিকে কেন্দ্র করেই আজকের এই গল্প, রায়ার শেষ চিঠি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না সে কথা। সঙ্গে যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ তবে এ পর্যন্তই। চটপট তাঁদের নামগুলো ঘোষণা করে দিই যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলেন। তারা হলেন অরুণিমা সেন, পুলক মণ্ডল, সাগর ভৌমিক, ঝর্ণা খাতুন, মোহিনী ভট্টাচার্য, সৃজা মুখার্জি, স্নেহা দাস, রিয়া মালিক, নিশান কাঁড়ার, নিয়তি সিং, পঞ্চমী সান্যাল, রচনা সামন্ত সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে এই গল্পের কমেন্ট বক্সে যে প্রথম 10 জন কমেন্ট দাতা থাকবেন তাদেরকে এবার থেকে পার্সোনালাইজ ভয়েস রিপ্লাই দেব আমি নিজে। তাই আপনারা প্রথম 10 জন কমেন্ট দাতা পাবেন আমার তরফ থেকে কিছু না কিছু ভয়েস রিপ্লাই। তাই চটপট কমেন্ট করে জানান আপনার মতামত। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, রায়ার কত বছর বয়সে ফাঁসি হয়? জানি এই গল্পটা যদি মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর খুবই সহজ। তাই আর অপেক্ষা না করে চটপট কমেন্ট বক্সে দিয়ে ফেলুন সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এখানেই বিদায় নেওয়ার পালা। কথা হচ্ছে আবার আগামী সপ্তাহের শনিবার রাত্রি 10:30টায়। তার আগে অবশ্য দেখা হচ্ছে ভালোবাসার মরশুমে। ভালো থাকবেন আর ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখবেন।